হ্যাঁ বন্ধুরা, আমরা আঁতপুরে বিখ্যাত রামকৃষ্ণ মিশন তো ঘুরে নিলাম। এবার এখান থেকে চলে যাব আমরা পরবর্তী যে আছে এখানে দারহট্টতে। এখানে হচ্ছে কিছু টেরাকোটার মন্দির রয়েছে, সেগুলি দর্শন করতে। আঁতপুর থেকে হেঁটে 1 কিলোমিটার মতো। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করেই আমরা এখানে পৌঁছে যাব। রাস্তাঘাট খুব সুন্দর, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, যানবাহনও খুব কম, দূষণ তো একেবারেই নেই, তাই হাঁটতে খুব ভালো লাগছিল। আর ছবি তুলতে তো অবশ্যই। পৌঁছে গেছি দারহট্ট, এই সেই এখানকার টেরাকোটা মন্দিরগুলির প্রবেশদ্বার, সিংহদুয়ার, দুদিকে দুটো সিংহ রয়েছে। এটি রয়েছে এখানকার রাসমঞ্চ বা দোল মঞ্চ বলা হয়ে থাকে। 5টি চূড়া বিশিষ্ট এটি, সুন্দর। মাঠের মাঝখানে, বাঁটি বেশ বড়, এখানে নানা উৎসবও হয়ে থাকে, বোঝাই যাচ্ছে। এখানে একটি পুরনো বকুল গাছ যেটি পড়ে গেছে, বলা হয়ে থাকে যে এটি আমফানের সময় নাকি পড়ে গেছে। এর আশেপাশেই অনেক মন্দির রয়েছে, যে মন্দিরগুলি ঘুরে দেখব। এটি হচ্ছে সেই কৃষ্ণ মন্দির, যেটি এখন বন্ধ রয়েছে। আমরা বাইরে থেকে যে ছবি তুলতে পারলাম। এটি খুবই জাগ্রত মন্দির এই অঞ্চলে। বর্ধমানের এক জমিদার এটি বানিয়েছিলেন। এটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আঁতপুর জাঙ্গিপুর হুগলি। এই হচ্ছে মন্দিরের বিগ্রহ। গঙ্গাজল ও গঙ্গামাটির তৈরি মন্দিরের এক অজানা ইতিহাস এখানে আসলে জানা যাবে। এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচারটি। এখানে রাম রাবণের যুদ্ধ, দুর্গা কালী, বিভিন্ন পৌরাণিক যুদ্ধ এখানে টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ। যেটি বাঁকুড়ার শিল্প, এটি হুগলি জেলায় ধরা পড়েছে। এটি নাকি কাঁঠাল কাঠের তৈরি বলা হয়েছে। এটিও এখানকার বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এছাড়া জন্মাষ্টমীর সময়, নানা উৎসবের সময় সেজে ওঠে। পুণ্যার্থীদের এখানে আগমন ঘটে। আশেপাশেও অনেকগুলি টেরাকোটার মন্দির রয়েছে, অনেকগুলি শিব মন্দির রয়েছে এই অন্তরে। এখানে ব্রিটিশ আমলে নাকি আঁতপুর বলে একটি রেল স্টেশনও ছিল, বর্তমানে সেটির কোনো অস্তিত্ব নেই। তার আশেপাশে এই মন্দিরগুলি রয়েছে। বেশ জনবহুল জায়গাটি, বোঝাই যাচ্ছে। মন্দিরগুলোর তাৎপর্য রয়েছে। মন্দিরকে কেন্দ্র করে এই শহরটি, শহর বা আধা শহর বলা চলে। মন্দিরগুলো বেশ উঁচু দালানের উপর রয়েছে, মানে মাটির থেকে অনেকটাই উঁচু। আশেপাশে বেশ ফাঁকা পরিবেশ আজকে রয়েছে, তাই ছবি তুলতে কোনো অসুবিধা হয়নি। লোকজন তেমন ছিল না, খুব একটা ভিড় নেই আশেপাশে। প্রত্যেকটি মন্দিরেরই খুব ভালো করে ছবি তুলতে পেরেছি, তাই নিপুণ হাতে এই মন্দিরগুলি তৈরি শিল্পীর। শিব মন্দিরগুলোও রয়েছে। আর শীতকাল, এখানে বেশ ঠান্ডাটা বেশ ভালো অনুভূত হয়। হুগলি জেলায় ঠান্ডাটা বেশ ভালোই পড়ে, আবার গরমও ভালো পড়ে। তাই এখানে আসতে হলে আপনাদের শীতকালে আসাটাই খুব ভালো হবে, কারণ তাহলে হালকা শীতের আমেজে এই মন্দিরগুলো ঘুরতেও পারবেন, কোনো অসুবিধাও হবে না। আর যদি পার্সোনাল গাড়ি করে আসেন তো খুবই ভালো, তাহলে সময়ও বাঁচবে আর খুব তাড়াতাড়ি এই মন্দিরগুলি দর্শন করতে পারবেন। মানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 6 কিলোমিটার ডিস্টেন্সে আছে কিছু কিছু মন্দির। আমরা তো ট্রেনে করে এসে, ট্রেকার, বাস এগুলো করে এখানে এসে পড়েছি, তাই আমাদের সময়টা বেশি লেগেছে। এইবার এই মন্দিরের থেকে বেরিয়ে এসে, মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে আমরা যাব রাজবলহাট বা রাজবল্লভী বা শ্বেতকালী দর্শনে। শ্বেতকালী পশ্চিমবঙ্গে খুব কম স্থানেই রয়েছে। কলকাতায় রয়েছে, এখানে রয়েছে, আরেকটা মানে চুঁচুড়ায় রয়েছে, এরকম কিছু। শ্বেতকালী দর্শনে যাব। এটিও গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। এখান থেকে টোটো ধরে মোটামুটি 20-25 মিনিট লাগলো শ্বেতকালী দর্শন করতে যেতে, রাজবলহাট মা রাজবল্লভী দর্শন করতে। এই ভুরসুট বা প্রাচীনকালে কোনো মৎস্যজীবী সম্প্রদায়ের এই রাজধানী ছিল রাজবলহাট। এখানেই তাদেরই পূজিত দেবী ছিলেন শ্বেতকালী বা রাজবল্লভী, খুবই জাগ্রত তিনি। তার নানা জয়গান বা গুণগান এই অঞ্চলে প্রচলিত। মায়ের অলৌকিক ক্ষমতা রয়েছে। এই মন্দিরে যাওয়ার পথে রাস্তাটি খুবই সরু, কিন্তু বেশ রাস্তাটি ভালো হওয়াতে টোটো আমাদের খুব দ্রুততা সহকারে সেখানে নিয়ে গেছে। আশেপাশে চাষের জমি, হুগলি জেলা এমনি চাষবাসের জন্য বিখ্যাত, আলু চাষের জন্য খুবই বিখ্যাত। এছাড়াও নানা মরশুমি সবজি তো চাষ হয়েছে, বুঝতে পারছি আশেপাশে। ভালোই লাগছে টোটোতে যেতে। হয়তো হেঁটে গেলে অনেক সময় লাগলো, তাই টোটোটাই নেওয়া আমাদের ঠিক হয়েছে।
আমরা এই রাজবল্লভী মায়ের দুয়ারে এসে উপস্থিত হয়েছি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। রাজবল্লভী মা সারাদিনই মন্দির খোলা থাকে। আজকে আমরা পুজো দেব না, আমরা জাস্ট মায়ের দর্শন করতে এসেছি। পরীক্ষা দ্বারা ঘেরা এই মন্দির চত্বর। মন্দির চত্বরে ছবিতেও তেমন বাধা নিষেধ নেই। উপরে সিংহদুয়ার, ভিতরে রয়েছে 6টি শিব মন্দির, বানেশ্বর, জটিলেশ্বর, রামেশ্বর। এই হয়েছে মায়ের দর্শন। শ্বেতবর্ণা মা, শ্বেতকালী, রাজবল্লভী। এখন বাজে বেলা 3টে যখন আমরা মন্দিরে উপস্থিত হয়েছি। মায়ের সাথে সেলফি তোলা যাবে না, তাই ছবি তুলতে হয়েছে শুধু। মন্দির চত্বরেও কিছু ছবি তুলে নেব, বারবার এখানে আসার সুযোগ হবে না। মন্দিরটি অনেকবার সংস্কার করা হয়েছে, তারপরে এই অবস্থায় বর্তমানে। খুবই জাগ্রত মন্দির, প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে মন্দিরে ভালো জিনিস লক্ষ্য করলাম, মায়ের মন্দিরে বিভিন্ন সময় বাচ্চাদের ছবি এখানে টাঙানো রয়েছে। তাদের হয়তো শুভকামনা বা দীর্ঘায়ুর জন্য এগুলি টাঙানো। মাঝখানে বিশ্রামাগারটি রয়েছে। মায়ের ভোগ আমাদের আজকে আর জুটলো না, আতপুরেও জোটেনি, রাজবল্লভপুরেও জোটেনি। যাই হোক, আমরা সময় পার করে এসেছি বলেই জোটেনি, কিন্তু মায়ের দর্শন পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। মন্দির চত্বরে একটু ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এখানে সকলে বিশ্রাম নিচ্ছে, মায়ের গুণগান করছে, আমরাও গুণগান শুনলাম, করলাম। এবার ফিরতে হবে হরিপালে। এখান থেকে প্রায় 20 কিলোমিটার মন্দির থেকে। আমরা মন্দিরের পাশেই বাস আছে, সেই বাস আমাদের হরিপাল স্টেশন নিয়ে যাবে। বাসটি হাওড়াতেই যায়, কিন্তু আমরা হরিপালে নেবে ট্রেন ধরে নেব, আরামবাগের লোকাল ধরে আমরা পৌঁছে যাব শেওড়াফুলিতে। তাই সময় নষ্ট না করে মাকে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার পেয়ে গেছি আমরা বাসে করে আমরা অতি দ্রুততার সাথে যাওয়ার চেষ্টা করব। বাস ভাড়া 30 টাকা নিয়েছে। এই রাজবল্লভপুর থেকে আমাদের হরিপাল স্টেশনে নামিয়ে দেবে। বাস খুবই ফাঁকা, কোনো অসুবিধা হয়নি আমাদের বাসে। সবাই এখানে ট্রেকার বা নিজেদের বাইক স্কুটার ব্যবহার করে, বাসে কম লোকই ওঠে, তাই আমরা খুব ফাঁকা পেয়েছি। বসার সিটও পেয়েছি, সরু রাস্তা দিয়ে বাস এগিয়ে চলছে। আশেপাশে ধান ক্ষেত, সবজি ক্ষেত রয়েছে, ভালোই লাগছে। সকাল থেকে সন্ধ্যা নেমে এসেছে, শীতটাও বেশ অনুভূত হচ্ছে। আমাদের পৌঁছতে হবে, অনেকক্ষণ বাইরে রয়েছি, তাই আমাদের বাড়ি পৌঁছানোর একটু তাড়াই রয়েছে। আশা করব যথাসময়ে হরিপাল স্টেশনে পৌঁছে যাব এবং সেখান থেকে ট্রেনটি ধরতে পারবো। এই লাইনে হরিপাল মানে আরামবাগ লাইনে ট্রেন খুব কম, ঘন্টায় একটা মিস করলে 1 ঘন্টা বসে থাকতে হবে। সেই জন্যই আমরা 5টার মধ্যে স্টেশনে পৌঁছে যাব আশা করছি। তাই তার মাঝেই আমি বাস থেকে এই ছোট্ট রিল বা ভিডিওটি তুলে নিলাম। বারবার হয়তো আসা হবে না, তাই স্মৃতির মণিকোঠায় এটি স্থান পাবে। আপনারাও দেখবেন, উৎসাহিত হবেন, অবশ্যই ঘুরে যাবেন এখানে এসে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করেছিলাম আপনাদের সামনে হরিপালের আতপুরের চিত্রটি ফুটিয়ে তোলার। আশা করি আমি সমর্থ হয়েছি, যেটুকু পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন, চেষ্টা করবো পরবর্তী সেগুলি শুধরে নেওয়ার। বাসে করে আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে প্রায় যাব করছি হরিপাল স্টেশন। হরিপাল স্টেশনে আমরা এসে পৌঁছেছি, ট্রেনও পেয়ে গেছি হরিপাল থেকে। মোটামুটি ফাঁকা, আজকে রবিবার তাই ফাঁকা। ট্রেন ধরে এখান থেকে আমরা রওনা দেব আরামবাগের উদ্দেশ্যে। আরামবাগ না, সরি, আমরা রওনা দেবো শেওড়াফুলির উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে আমরা আবার পৌঁছে গেছি শেওড়াফুলি থেকে আমরা বেরিয়ে গিয়ে আবার লঞ্চে করে পৌঁছে যাব ব্যারাকপুর। সকালে বেরিয়েছি, আর এখন সন্ধ্যায় ফিরছি গঙ্গাবক্ষ দিয়ে। লঞ্চ পার হয়ে ব্যারাকপুরে পৌঁছাবো। ব্যারাকপুর থেকে অটো করে পৌঁছে যাব ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে বাড়ি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।